দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানির আন্তর্জাতিক বাজার আবারও অস্থির হতে পারে বলে আশঙ্কা করেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সরকার খুবই চিন্তিত বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় চাইলেও 1 মাসের বেশি জ্বালানি তেল মজুদ রাখার সুযোগ নেই। তাই জনগণ সাশ্রয়ী হলে সংকট কিছুটা সামাল দেওয়া সম্ভব বলেও ধারণা তার। গাজায় থামছেই না ইসরায়েলের আক্রমণ। এ দফায় শুরু থেকেই যুদ্ধ পাল্টা যুদ্ধে ফিলিস্তিন। প্রথমবারের মতো প্যালেস্টাইনের পাশাপাশি ইসরায়েলেও হতাহতের সংখ্যা অনেক বেশি। শুরু থেকেই ইসরায়েলের পক্ষে সক্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ। এরই মধ্যে এই যুদ্ধের উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। প্রকাশ্যে বেশিরভাগ আরব দেশ প্যালেস্টাইনের পক্ষ নিলেও বিবেচনায় আছে ভূ রাজনীতির নানা সমীকরণ। সৌদি আরব, কাতার ও ওমানের মতো হাতে গোনা কয়েকটি দেশ মূলত বিশ্বব্যাপী তেল গ্যাস সরবরাহকারী। যুদ্ধের দামামায় এরই মধ্যে বেড়েছে গ্যাসের দাম, তেলের বাজারও ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বাস্তবতায় মস্কোর সাথে লেনদেন বন্ধ ইউরোপীয়দের। তাদেরও জ্বালানির প্রধান উৎস এখন মধ্যপ্রাচ্য। এ অবস্থায় জ্বালানির বিশ্ববাজার ও তার গতি প্রকৃতি ভাবাচ্ছে বাংলাদেশকে। খুবই চিন্তিত যে তেল এবং গ্যাস এই দুইটাই কিন্তু মিডল ইস্ট বেসড। আমাদের মেইন বেসিক যারা সাপ্লায়ার তারা মিডল ইস্ট বেসড। তারপরে এখন সারা ইউরোপে হিটিংয়ের জন্য গ্যাস লাগতেছে। সো গ্যাসের প্রাইস কিন্তু ঊর্ধ্বমুখী, ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। $14 ছাড়া স্পটে প্রায় 15-এর কাছাকাছি চলে গেছে অনেক জায়গাতে, যার কারণে বোঝা যাচ্ছে না, পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। সংকট সামলাতে বাড়তি জ্বালানি কিনে মজুত করছে অনেক দেশ। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। সেখানে কোনোভাবেই 30-40 দিনের বেশি মজুদ সম্ভব না। এ অবস্থায় জ্বালানি সংকট কিভাবে সামলাবে সরকার, তা নিয়ে চিন্তিত নীতি নির্ধারকরা। তেল কিনে এনে বিরাট আকারে স্টক রাখা সম্ভব না। স্টক রাখতে পারি ম্যাক্সিমাম 30 ডেজ। গ্যাসের ব্যাপারে আমরা নির্ভরশীল হলো কাতার এবং ওমানের উপর, আর ট্রেডারদের উপর। ট্রেডাররাও যারা আছে তারাও আবার মিডল ইস্টে। এই পরিস্থিতি খারাপ হলে কিন্তু খালি আমাদের কান্ট্রি না, সবাই ভুক্তভোগী হবে। এটা কোনো সামাল দেওয়ার কোনো পরিস্থিতি নাই, কারণ যদি প্রাইস বাড়ে সব জায়গার প্রাইস বাড়বে, সবাই এটার অ্যাডভান্টেজ নেবে। কারণ যাদের কাছে স্টক আছে তারাও এটার অ্যাডভান্টেজ নেবে। এইটাই হলো আপনার পেট্রোলিয়ামের মার্কেট। শীতে বিদ্যুতের চাহিদা কিছুটা কমবে, সেখানেই আশার আলো দেখছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ তার। শীত মৌসুম চলে আসতেছে, ডিমান্ড হয়তো কিছুটা কম থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট রুটে প্রায় 2 মাস ধরে ভারতীয় ভিসা দেয়া বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতগামী ব্যবসায়ী, রোগী, পর্যটক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। তবে ভারতীয়দের যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না। কী কারণে বাংলাদেশি পাসপোর্টধারীদের যাত্রীদের এই রুটে ভিসা দেওয়া হচ্ছে না সে সম্পর্কে কিছুই বলতে পারছে না বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। পঞ্চগড়ের বাংলাবান্ধা চেকপোস্ট হয়ে ভারত, নেপাল ও ভুটানে যাতায়াত করেন পাসপোর্টধারী যাত্রীরা। ভারতের যাতায়াতকারীর সংখ্যাই বেশি। তবে প্রায় 2 মাস ধরে এই রুটের ভিসা পাচ্ছেন না বাংলাদেশি যাত্রীরা। ফলে স্থলবন্দরের ইমিগ্রেশনে আগের মতো নেই কোলাহল, কর্মচাঞ্চল্য। স্থানীয়রা জানায়, গত 20 আগস্ট থেকে এই রুটে বাংলাদেশিদের নতুন করে আর ভারতীয় ভিসা দেয়া হচ্ছে না। এতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী, রোগী, শিক্ষার্থী ও পর্যটকরা। এছাড়া এই অঞ্চলের অনেকের আত্মীয় স্বজন ভারতে রয়েছেন। এই রুটের ভিসা না পাওয়ায় বাধ্য হয়ে দীর্ঘ পথে অন্য রুট দিয়ে যাতায়াত করছেন অনেকে। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি পোহাতে হচ্ছে ভোগান্তি। ভারতে যায় চিকিৎসার জন্য সহজ রাস্তা হচ্ছে ফুলবাড়ি রোড। এই ফুলবাড়ি রোডে ইমিগ্রেশনে ভিসা বন্ধ করে রেখেছেন। আমরা ভিসা অ্যাপ্লাই করতে গেলে আমাদের অন্য পোর্ট দিয়ে দেওয়া হয়। আমাদের এই শেষ প্রান্ত থেকে যাওয়াটা অত্যন্ত কষ্টকর। ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, মেডিকেল ভিসা বন্ধ আছে, স্টুডেন্ট ভিসা বন্ধ আছে। এদিক দিয়ে অনেক মানুষ যেতে পারে না ভারতে। বুড়িমারি, আপনার হিলি, অন্য পোর্ট খোলা থাকে, আমাদের এটা খোলা আছে, কিন্তু এটা ভিসাটা বন্ধ করে দিচ্ছে। তার কারণটা কি আমরা এটা বুঝে উঠতে পারতেছি না।
চেকপোস্টের যাত্রী সমাগম কমে যাওয়ায় আয় কমেছে স্থানীয় দোকানদার ও ইজিবাইক চালকদের। বিপাকে পড়েছেন ট্যুরিজম ব্যবসায়ী সংশ্লিষ্টরাও। সারা বছরে এই টাইমটুকুই আমরা আর কি বড়ভাবে দেখি যে এই সময়টাতে ট্যুরিজমের প্রভাবটা বেশি, কিন্তু আসলে এখন ইমিগ্রেশনে যাত্রী নেই, অ্যাপ্লাই করতে গেলে আমরা ভিসা পাচ্ছি না, বা ট্যুরিজম যারা যেতে ইচ্ছুক তারা যাইতে পারতেছে না। লোকজন ওরকম হচ্ছে না। আমাদের প্রায় 200 অটো আছে, এই অটোগুলো চালানো আমাদের খুব টাফ হয়ে যাচ্ছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা এই রুটের ভিসা না পেলেও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে। আমার বাড়ি হলো ইন্ডিয়াতে, আমি বাংলা বাজার দিয়ে যাতায়াত করি বাংলাদেশে। তবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভিসা পেতে কোনো কঠিন ব্যাপার না, 15 দিনের মধ্যে ভিসা হয়ে যায়। তবে আমি সরকারের কাছে আবেদন করবো এটাই, যাতে বাংলাদেশি নাগরিকদের জন্য খুব তাড়াতাড়ি রিসেন্টলি ভিসা দেওয়া হয়। কী কারণে ভারতীয় ভিসা দেয়া হচ্ছে না সে বিষয়ে কিছু বলতে পারছে না বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। অজ্ঞাত কারণে বিগত 2 মাস যাবৎ এই রুট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ ভিসা প্রদান বন্ধ রেখেছেন, ফলে অত্র রুট দিয়ে যাতায়াতকারী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। করোনা মহামারীর শুরুতে বন্ধ হওয়ার 3 বছর পর গেল মে মাসে পুনরায় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট রুটে ভারতীয় ভিসা প্রদান শুরু হয়। দীর্ঘদিন পর আবারও কর্মচঞ্চল হয়ে ওঠে এই ইমিগ্রেশন চেকপোস্ট। জাহিদ হাসান, যমুনা নিউজ। মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি পাম বাগানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় 55 বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান সহ আরও কয়েক দেশের মোট 195 জনকে আটক করা হয়। শনিবার ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। আটকদের সবার বয়স 19 থেকে 69 বছরের মধ্যে। এদের মধ্যে UNCHA এর শরণার্থী কার্ডধারীরাও রয়েছে বলে জানা যায়। এ সময় পুলিশ জানায়, অবৈধ অভিবাসীদের কেউ চাকরি দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোভার উদ্যোগে পুনর্মিলনী ও মাছে ভাতে বাঙালিয়ানা ভোজের আয়োজন করা হয়েছে। ইতালির পাদোভা শহরে এই আয়োজন করা হয়। 8 শতাধিক বাংলাদেশি অংশ নেন পুনর্মিলনীতে। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করে সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। দিনব্যাপী ছিল নানা আয়োজন, ছিল আলোচনা সভা। অংশ নেয়ার জন্য নারী এবং শিশুদের দেয়া হয় নানা উপহার সামগ্রী। দীর্ঘদিন পর স্বদেশীদের একসাথে করতেই এই আয়োজন বলে দাবি আয়োজকদের। ইতালিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মিড ওয়ার্ল্ড ফোন সেন্টার ও কাফ অফিসের দ্বিতীয় শাখা। ইতালির ট্রেভিজো শহরে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এবং অভিবাসীরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ পথে অর্থ প্রেরণ করা যাবে। এছাড়া সব ধরনের আইনি পরামর্শ সহ নানা সেবা পাবেন প্রবাসীরা। এছাড়া এই অফিস থেকে বিমান টিকিটও কেনা যাবে। এ সময় দেশের স্বার্থে সবাইকে বৈধ পথে অর্থ পাঠানোর আহ্বান জানান অতিথিরা। পর্তুগালে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টি পর্তুগালের আহ্বানে সমাবেশে অংশ নেন ফিলিস্তিনের সমর্থকরা। মুভমেন্ট ফর দ্য রাইট অফ দ্য প্যালেস্টাইনের ব্যানারে হয় এই প্রতিবাদ কর্মসূচি। অনুষ্ঠানে লিসবনের মার্টিন মুসলিম পার্কে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। বিভিন্ন দেশের নাগরিকরা ছাড়াও অংশ নেন অনেক প্রবাসী বাংলাদেশিও। এ সময় দ্রুত গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে এই সংকটের সমাধান হবে না। এছাড়া ফিলিস্তিনে ইউরোপীয় কমিশনের সহায়তা স্থগিতের বিরোধিতাও করেন বিক্ষোভকারীরা। পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লন্ডন। শনিবার হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক গাজার প্রতি সংহতি জানাতে অংশ নেয় প্রতিবাদ কর্মসূচিতে। এ সময় তেল আবিবের আগ্রাসন বন্ধের দাবি তোলেন তারা। এ সময় হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, প্লাকার্ড। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়াহ পরেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অনেকে। এই সময় ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সরকার বিরোধী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। যদিও এর আগে হামাস এবং ব্রিটেন কর্তৃক নিষিদ্ধ কোনো সংগঠনের প্রতি সমর্থন জানালে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছে ব্রিটিশ পুলিশ। এদিকে ভারতেও হয়েছে ব্যাপক বিক্ষোভ।
কলকাতায় ফিলিস্তিনের সমর্থনেও শনিবার রাস্তায় নামে শত শত ভারতীয়। ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন প্লাকার্ড নিয়ে গাজার সাধারণ মানুষের প্রতি সমর্থন জানায় তারা। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। এ সময় গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। তারা বলেন, অবৈধভাবে ফিলিস্তিনের ভূমি দখল করেছে তেল আবিব, এখন সাধারণ মানুষের ওপর চালাচ্ছে নৃশংস হামলা। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিও তোলেন অনেকে। দেয়া হয় পশ্চিমা বিরোধী স্লোগানও। বিশ্বকাপে 1000 রান ক্লাবে ঢুকতে আর মাত্র 4 রান দূরে মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে 66 রানের ইনিংস খেলেন তিনি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে রান সংগ্রহে 5 নম্বরে মুশফিক। পুনেতে 19 অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার 1000 রান ক্লাবে ঢোকার বড় এক উপলক্ষ। চলছে বিশ্বকাপ, ভাঙছে একের পর এক রেকর্ড, পিছিয়ে নেই বাংলাদেশি ব্যাটাররা। বর্তমানে অ্যাক্টিভ ব্যাটারদের মধ্যে 1000 রানের মাইলফলক ছুঁতে মুশফিকের দরকার আর মাত্র 4 রান। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে 56 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর থেকে দলকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 96 রানের জুটি গড়েন তারা। শান্ত আউট হওয়ার পর 6 নম্বরে নামেন মুশফিক। 52 বলে তার অর্ধশতক পূরণ করেন। এই বিশ্বকাপে এটিই মুশফিকের প্রথম হাফ সেঞ্চুরি। এ পর্যন্ত মুশফিক বিশ্বকাপে 32টি ম্যাচ খেলেছেন। আগের 31 ম্যাচে 38.75 গড়ে তার মোট রান 930। এই রান করতে তিনি 7টি হাফ সেঞ্চুরি ও 1টি সেঞ্চুরি করেছেন। 6টি ম্যাচে ছিলেন অপরাজিত। সব মিলে এখন পর্যন্ত তার মোট রান 996, আর 4 রান যোগ হলেই তার বিশ্বকাপে 1000 রান পূরণ হয়ে যাবে। এই তালিকায় অ্যাক্টিভ প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। 32 ম্যাচে সাকিবের সংগ্রহ 1201 রান। 28 ম্যাচে 1170 রান করে তালিকার 2 নম্বরে আছেন বিরাট কোহলি। 19 ম্যাচে 1109 রান নিয়ে তালিকার 3 নম্বরে অবস্থান করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 20 ইনিংসে ডেভিড ওয়ার্নারের সংগ্রহ 1046 রান। মুশফিকুর রহিম 32 ইনিংসে করেছেন 996 রান। বাংলাদেশি ব্যাটার হিসেবে এই অর্জন তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। শীর্ষ 5-এর দুজনই বাংলাদেশি। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের শুরুটা ভালো হলেও ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে লজ্জায় ডুবিয়েছে টাইগারদের টপ অর্ডার। এই ব্যর্থতার মূল কারণ হিসেবে মিরপুরের উইকেটকেই দায়ী করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। আর লিটন দাসের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ের সমালোচনায় মুখর আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও পরবর্তী 2 ম্যাচ ব্যাটিং বিপর্যয়ে ভরাডুবি বাংলাদেশের। সেমিফাইনাল এখন প্রায় দুঃস্বপ্ন তাদের জন্য। ইদানিং বাংলাদেশের ম্যাচ মানেই যেন ব্যাটিং ধসের গল্প। বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যেই হোক, বদলাচ্ছে না শুরুতে ব্যাটিং দুর্দশার গল্প। বাংলাদেশের ব্যাটিং দুর্দশার কারণ খুঁজতে গিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক মিরপুরের উইকেটকেই সবচেয়ে বেশি দায়ী করলেন। বাংলাদেশ যে সিরিজগুলো জিতেছে সবকটি ছিল লো স্কোরিং। তাদের স্পিনারদের পরিসংখ্যান দেখলে বিষয়টা নজরে আসে। এই ঘটনা কিন্তু আমাদের সঙ্গে হয়েছিল। একসময় আমাদের ঘরোয়া ক্রিকেটে শুধু পেস সহায়ক উইকেট বানানো হতো। তাতে 140-এর বেশি গতিতে বোলিং করা পেসার আসা কমে যায়। এক পর্যায়ে স্পিনাররাও কম আসতে শুরু করে। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা এমন। তাদের মিরপুরে রান করা মোটেই সহজ নয়। লিটন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 76 রানের ইনিংস। অনেকটা দেখে শুনে হাল ধরেই টিকেছিলেন উইকেটে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন প্রথম বলেই, যা ছিল দৃষ্টিকটু। লিটন দাস অনেকদিন ধরে খেলছে, সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম বলটা বাজে ছিল, ন্যাচারালি শট চলে এসেছে। তবে এটা 50 ওভারের ম্যাচ, ফাইন লেগ পেছনে থাকলে সিঙ্গেল নাও, এসব কি আমাদের বলতে হবে? বাংলাদেশের ব্যাটিংয়ের ভঙ্গুর দশা চলতি বিশ্বকাপে নতুন নয়। গত এশিয়া কাপ কিংবা ঘরের মাঠে হওয়া সর্বশেষ সিরিজগুলোতেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন টাইগার ব্যাটাররা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।